সুচিত্রা সেন এবং উত্তম কুমার এই জুটি বাংলা সিনেমার অমর জুটি নামে খ্যাত। তারা দুজন একসাথে 30টি ছবিতে অভিনয় করেছেন এবং সবকটি ছবি চূড়ান্তভাবে সাফল্য লাভ করেছিল সেই সময়। সাড়ে জিয়াত্তর সিনেমাটা মুক্তি পেয়েছিল 1953 সালে, আর প্রিয় বান্ধবী সিনেমাটা মুক্তি পেয়েছিল 1975 সালে। এর মধ্যে আছে আরও 28টি ছবি। সুদীর্ঘ 22 বছরের কেরিয়ারে সর্বমোট 30টি ছবি করেছিলেন এই জুটি। প্রোডাকশন সাপ্লাইয়ের মাপকাঠিদের সংখ্যাটা হয়তো নিতান্ত নগণ্য, কিন্তু মহাকালের কোষ্ঠী পাথরে সেগুলো খাঁটি সোনার থেকে কম কিছু নয়। বিশেষ করে যারা সিনেমা প্রেমী আপামর বাঙালি মানুষে তারা আজও অবিস্মরণীয় হয়ে আছেন। না, উত্তম সুচিত্রা সবগুলো ছবির ওকালতি কিংবা ঢালাওভাবে সাফাই গাইছি না, কেননা আমি ওটা ভালো করে জানি একজন সিনেমা প্রেমী হিসাবে অভিনয় শিল্পী নির্বাচন ছাড়াও আরও অনেক ধাপ পেরোতে হয় একটা মানসম্মত সিনেমা পরিচালককে। তাই আজকে আমার এই ভিডিওতে আমরা কেবল 5টি সিনেমার কথা বলবো, যেসব সিনেমা প্রায় সকল বিভাগ সমানভাবে সমৃদ্ধ করেছে, কিন্তু একটি ছবিকে এই তালিকার বাইরে রাখবো। কেন, সেটা পরে জানতে পারবেন। নাম্বার 5, পথে হলো দেরি। সিনেমাটি মুক্তি পেয়েছিল 1957 সালে। প্রতিভা বোসের কাহিনী অবলম্বনে নির্মিত এই ছবিটি প্রধানত মনোমুগ্ধকর দুটি গানের জন্য ভীষণভাবে সমাদৃত। সঙ্গীত পরিচালক রবীন চট্টোপাধ্যায়ের সাথে জুটি বেঁধে কিংবদন্তি গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার রচনা করেছেন এই শুধু গানের দিনে লগন গান শোনাবার। আমি ভালো গাইতে পারি না, বাট এটা একটা মাস্টারপিস ছিল। সিনেমাটির কাহিনীটিতেও আছে একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য। মস্ত ধনী শ্রীপতিবাবুর বাপমা মরা নাতনি মল্লিকা অর্থাৎ সুচিত্রা সেনের সাথে ঘনিষ্ঠতা গড়ে ওঠে ডক্টর জয়ন্ত মুখার্জি ওরফে উত্তম কুমারের। দাদু যে নাতনির এহেনা স্পর্ধায় বিশেষ সন্তুষ্ট ছিলেন না তা বলাই বাহুল্য। তিনি কথার আগুনে জয়ন্তকে অপমান করে মল্লিকার সঙ্গ ত্যাগ করার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু ফল হয় ঠিক উল্টো। মল্লিকা তার মায়ের গয়না বেচে জয়ন্তকে বিলেতে পাঠায় উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য, আর এর পরপরই গল্প নেয় অভাবনীয় মোড়। দর্শকের মনে একসঙ্গে জটলা পাকাতে শুরু করে সাসপেন্স এবং সেই সঙ্গে ট্র্যাজেডি। নাম্বার 4, হার মানাহার। সিনেমাটি মুক্তি পেয়েছিল 1972 সালে। টলিপাড়া স্বর্ণযুগের একটা প্রধান বৈশিষ্ট্য ছিল যে শ্যামলের বেশিরভাগ ছবি নির্মিত হতো দুর্দান্ত সব সাহিত্যকর্মের আশ্রয়ে। সলিল সেনের চিত্রনাট্য এবং পরিচালনায় নির্মিত হার নামানাহার সিনেমাটি এর ব্যতিক্রম নয়। প্রথিতযশা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মহাশ্বেতার এই অনবদ্য সিনেমাটিক উপস্থাপনকে উত্তম সুচিত্রা জুটির সর্বশেষ প্রশংসনীয় সিনেমা বললে এটা অত্যুক্তি হবে না। সুচিত্রা সেন ওরফে নীরা নামের একটি অনাথিনীর বিড়ম্বিত এবং সংগ্রামমুখর জীবন এই সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে বেশ জমজমাট ড্রামাটিক আবহে। ছবির শুরুতে দেখা যায় দৃঢ় প্রত্যয়ী নীরা তার অর্থপিশাচ খুঁড়তুতো দাদাদের চোখে ধুলো দিয়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে যায়। আশ্রয় নেয় পাহাড়ি সেনাল অর্থাৎ শিবনাথ ব্যানার্জি নামক এক আঁকিয়ের বাড়িতে। সেখান থেকে তার খরচে লেখাপড়া চালিয়ে যায় উচ্চাকাঙ্ক্ষী নীরা। সে বাড়িতে পরিচয় হয় আর্টিস্ট বিনোদ সেনের সাথে অর্থাৎ উত্তম কুমারের সাথে। তারই প্রতিষ্ঠিত অনাথ আশ্রমে শিক্ষায়িত্রী হিসাবে যোগদান করেন নীরা। আর্টিস্ট বিনোদ সেনই বা কী ভূমিকা রাখে গল্পের অগ্রগতিতে? ছবিটিতে বিনোদ সেনের চরিত্রটিকে উত্তম কুমার ফুটিয়ে তুলেছেন একদম শিশু সুলভ সরলতায়, আর নীরার চরিত্রে দর্শক খুঁজে পায় এক তীব্র ব্যক্তিত্ব এবং লক্ষণীয় আত্মপ্রত্যয়। সঙ্গীত পরিচালক সুধীন দাশগুপ্তের তত্ত্বাবধানে এবং তার নিজের এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কলমে ছবিটি অলঙ্কৃত হয়েছে দারুণ সব গানে। নাম্বার 3, সাপমোচন। সিনেমাটি মুক্তি পেয়েছিল 1955 সালে। ঔপন্যাসিক ফাল্গুনী মুখোপাধ্যায়কে বাংলা সাহিত্যের পাঠক মূলত দুটি বইয়ের জন্য চেনে, একটি সাপমোচন আর একটি চিতাবর্ণিমান। এদের ভিতর প্রথমটার কদর দ্বিতীয়টার চেয়ে খানিকটা বেশি। আর এই জনপ্রিয় উপন্যাস অবলম্বনে একই নামে সুধীর মুখার্জি নির্মাণ করেন দুর্দান্ত এক রোমান্টিক ছবি, যে ছবির আবেদন বাঙালি দর্শকের কাছে আজও অম্লান। পারিবারিক দৈন্য ঘোচানোর আশায় গ্রামের সরল এবং শিক্ষিত মহেন্দ্র অর্থাৎ উত্তম কুমার হাজির হয় কলকাতায়। কড়া নাড়ে পিতৃবন্ধু উমেশবাবু অর্থাৎ কমল মিত্রের দরজায়। মহৎপ্রাণ উমেশবাবু তাকে স্বাগত জানান পিতৃস্নেহে। তার মেয়ে মাধুরী অর্থাৎ সুচিত্রা সেন পরম উৎসাহ আর আন্তরিকতায় গ্রাম্য মহিনকে নিখাত শহরে করে তোলার ভার নেয়। কিন্তু এই সরল কাহিনীর খণ্ডের আগে পরে অভ্যন্তরে ঘটে এমন কিছু ঘটনা, এমন কিছু সংলাপ যার রেশে আপনি বুঁদ হয়ে থাকবেন এবং সিনেমাটি দেখে আপনার ভালো লাগবেই লাগবে। তাছাড়া মাহিনের অন্ধ দাদা অর্থাৎ পাহাড়ি সান্যাল থেকে শুরু করে কমল মিত্র প্রত্যেকেই নিজ নিজ ভূমিকায় দারুণ অভিনয় করেছিলেন। নাম্বার 2, হারানো সুর। 1957 সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। মারাত্মক দুর্ঘটনায় স্মৃতিভ্রষ্ট শিল্পপতি অলোক মুখার্জি অর্থাৎ উত্তম কুমারের ঠাঁই হয় মানসিক হাসপাতালে।
সেখানে ডক্টর মজুমদার অর্থাৎ উৎপল দত্তর অহংবাদী বর্বরতায় রোগীর অবস্থা ক্রমশ আরও খারাপ হতে থাকে এবং সে ব্যাপারে কথা বলার অপরাধে চাকরিতে ইস্তফা দিতে হয় ডক্টর রমা ব্যানার্জি অর্থাৎ সুচিত্রা সেনকে। রমা চড়ে বসে ঘরমুখী ট্রেনে, তবে একা নন তিনি, সঙ্গে থাকে পলাতক রোগী অর্থাৎ অলোক মুখার্জি, উত্তম কুমার। নিজের বাড়িতে রেখেই অলোকের চিকিৎসা চালিয়ে যায় রমা। তাদের ভিতর গড়ে ওঠে একটা অন্তরঙ্গ সখ্যতা। চিকিৎসার খাতিরে আর বন্ধুত্বের বুনিয়াদে সেই ভুলোমনা মানুষটির গলায় একদিন মালা পরিয়ে দেয় ডক্টর রমা ব্যানার্জি। কিন্তু নিয়তি তার অমোঘ অভিসন্ধি ঠিকই সিদ্ধ করে। সড়ক দুর্ঘটনায় স্মৃতি ফিরে পেয়ে অলোক রায় অচিরেই কলকাতা ট্রেন ধরে, আর রমার জন্য ছেড়ে যায় সীমাহীন শূন্যতা। কিন্তু সিনেমার পরবর্তী সময়গুলো কিভাবে কাটে? রমা কি খুঁজে পায় তার হারানো সম্পদকে, নাকি অলোক ফিরে পায় তার স্মৃতিহারা মুহূর্তের স্বর্ণালী স্মৃতি? 1942 সালে হলিউড সিনেমা র্যান্ডম হারভেস্টের অনুসরণে এই ক্লাসিক চিত্রনাট্য লিখেছিলেন নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়, আর অনন্য কুশলী অজয় কর ছিলেন পরিচালনায়। হারানো সুরকে স্বর্ণযুগের সিনেমার এক অনবদ্য প্রতিনিধি হিসাবে দেখা হয়, কেননা কাহিনী, অভিনয় আর পরিচালনায় এই সিনেমা দর্শক থেকে সমালোচক সবার মনে বিস্ময় জাগায়। বাঙালি শ্রোতাদের মনে গেঁথে থাকা গানের তালিকায় যদি করা হয়, তাহলে এই ছবির তুমি যে আমার, ওগো তুমি যে আমার, নাম্বার 2 হচ্ছে আজ দুজনার দুটি পথ। এনিওয়ে, গান আমি ভালো বলতে পারি না, বাট এই দুটি গান প্রথম সারিতে থাকবে। হেমন্ত মুখোপাধ্যায়ের মুন্সিয়ানা এবং তথাকথিত গৌরী প্রসন্ন মজুমদারের শব্দ সম্পদে সজ্জিত হয়ে এই গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন গীতা দত্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় স্বয়ং। নাম্বার 1, সাগরিকা। সিনেমাটি মুক্তি পেয়েছিল 1956 সালে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে। এনিওয়ে, শ্যামল মিত্রের কণ্ঠে আর রবীন চট্টোপাধ্যায়ের সুরে গৌরী প্রসন্ন মজুমদারের এই আবেশ সঞ্চারী কথাগুলো কার মনে আঁচড় কাটে? গীত রচনায় গৌরী প্রসন্ন মজুমদারের পাশাপাশি অবদান রেখেছেন প্রণব রায় এবং নিতাই ভট্টাচার্য। সঙ্গীত বিষয়ক নির্দেশনা দিয়েছেন তথাকথিত রবীন ভট্টাচার্য। অসচ্ছল মেডিকেল ছাত্র উত্তম কুমার অর্থাৎ অরুণ শিবপ্রাদের অর্থাৎ নমিতা সিনহাদের আশ্রয়ে থাকে। তাকে আর তার ভাইকে পড়িয়ে তাদের মন জুগিয়ে বহু কষ্টে ডাক্তারি পাশ করে অরুণ অর্থাৎ উত্তম কুমার। স্বপনদাকে স্টেট স্কলারশিপ নিয়ে বিদেশে যাওয়ার অর্থাৎ বিলেতে যাওয়া। এমন সময় একদিন কলেজ করিডোরে ধাক্কা লাগে নবাগতা ছাত্রী সাগরিকার সাথে। সাগরিকাকে সুচিত্রা সেন। ব্যাস, তাতে অরুণবাবুর ভুবন রঙিন। এই কাহিনীটি ক্যাম্পাসময় চাউর হতে বেশি সময় লাগে না। শুরু হয় কানাঘুষো, হাসি তামাশা, যা একেবারেই বরদাস্ত করতে পারলেন না ব্যক্তিত্ব সম্পন্না সাগরিকা। অন্যদিকে ঈর্ষার বশবর্তী হয়ে শিপ্রা অরুণের নাম করে চিঠি লেখে সাগরিকাকে, আর সাগরিকাও দুবার না ভেবে অভিযোগ করে বসে তাদের তীব্র রক্ষণশীল প্রফেসর কমল মিত্রের কাছে। অরুণের প্রতি সেই শিক্ষকের ছিল অগাধ আস্থা। স্টেট স্কলারশিপের চাবিকাঠি ছিল তার হাতে। সুতরাং স্বাভাবিক নিয়মেই অরুণকে কলেজ ছাড়তে হয়, বঞ্চিত হতে হয় স্টেট স্কলারশিপ থেকে। কিন্তু তারপর সাগরিকা সিনেমায় বেশ কিছু নামী এবং গুণী অভিনেতা দেখা পাওয়া যায়। অরুণের বাগদত্তা বাসন্তীর ভূমিকা অভিনয় করেন যমুনা সিংহ। বাসন্তীর বাবা হিসাবে দারুণ অভিনয় করেন জহর গাঙ্গুলি। আর অরুণের জ্যাঠার চরিত্রে প্রাণ প্রতিষ্ঠা করেন স্বভাবসিদ্ধ অভিনয়শিল্পী পাহাড়ি স্যানাল। এটা গেল সেরা 5-এর সাদামাটা একটা বর্ণনা। কিন্তু সেই বিশেষ সিনেমা কোনটা যা ঠাঁই হয়নি এই তালিকায়, অথবা যার জন্য এরকম র্যাঙ্কিং প্রযোজ্য নয়? এবার সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময়। শৈল্পিক মূল্যমান বিচারে সাগরিকা আর হারানো সুরের কোনো একটার আগে পড়ে অথবা দুটোর মাঝে সপ্তপদী সিনেমাটি জায়গা করা বেজায় শক্ত বিষয়, তাই আলাদাভাবেই বলছি। আমি নিশ্চিত যে এখনই আপনার মনের গ্রামোফোনে বাজতে শুরু করলো একটি চিরচেনা সুর। সেই সুরের সাথে ঠোঁট মিলিয়ে হয়তো খানিকটা আনমনে আপনিও গুনগুনিয়ে উঠলেন, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আর নিজেকে নিমেষেই হারিয়ে ফেললেন সপ্তপদী সেই স্বপ্নমাখা রাজ্যে আপনার প্রিয় মানুষটির সঙ্গে। এমনই মহিমা সপ্তপদী নামের, এমনই ক্ষমতা সেই ফিচার ফটোগ্রাফের। সপ্তপদী নিঃসন্দেহে একটি রোমান্টিক ধরনের ছবি, যেখানে আপনি একজোড়ায় স্ত্রী পুরুষের কাছে আসার চিত্র দেখতে পাবেন দূরে সরে যাওয়ার দৃশ্য। তবে কি শুধুই প্রেম? নিছকই মিলন বিরহের ঘন ঘটা? না, কেবল প্রেম নয়, বরং প্রেমের খোলসে মানবতার বাণী।
ঈশ্বর বিশ্বাসের স্বস্তি আর সত্যনিষ্ঠার অপূর্ব আখ্যান, এই সব কিছুই উপস্থাপিত হয়েছে এক দুর্দান্ত অথচ সরল সিনেমাটিক স্টাইলে, যা বাংলা সিনেমা কিংবা আমাদের ভারতবর্ষের যে কোনো সিনেমা অথবা পৃথিবীর কোনো সিনেমাতে অত্যন্ত দুর্লভ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনার যদি কোনো মতামত থাকে, আপনার যদি মনে হয় যে এই 5টির বাইরে অথবা এই 6টির বাইরে আরও কোনো সিনেমা আপনার ভালো লেগেছে, আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনার এই লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানাতে মোটিভেট করবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।